এটা হচ্ছে এই যে মাঝখানে যে অংশটা এটি একটু বড় হয়ে এভাবে আসবে। আর দ্বিতীয় মাঝখানে যে কাফটা এটা অনেক সময় লামের উপরে একটা বাঁকা আলিফ, কেমন লাম এবং আলিফের সংযুক্তে তাহলে কি হবে? কাফ হবে। তাহলে এটার নাম কি? কাফ। এটা শেষে আসলে তো ফুল হবে, সেটার নাম কাফ। তাহলে আমরা যদি আগেরটা একসাথে লিখি, এটার নাম কি? কাফ। এটার নাম কি? হা। হা, তারপরে এটা কি? কাফ, তারপরে কাফ। তাহলে এই তিনটাই, এটা হচ্ছে হা, এটা কাফ, এটা কাফ। আচ্ছা, এই কাপটা এটা না? হ্যাঁ, কিন্তু ইয়া তো এরকমভাবে আসে না শুরুতে, কেমন? ইয়া শুরুতে মাঝখানে আসলে কয় দাঁত হয়? এক দাঁত, এক দাঁত, কেমন? তখন তার ইয়া এইভাবে হবে না। আচ্ছা, এটা কিছুটা আইনের মতো হইতে পারে, তাহলে এটা কিন্তু আইনটা পরে আমরা দেখাবো। আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম 3 নম্বর হচ্ছে কি? লাম। এই লাম যখন বামে হরফের সাথে মিশে আসে তখন লামের মধ্যে একটু খেয়াল করতে হয়, কারণ লাম এবং আলিফের মধ্যে কি মিল আছে, যার কারণে কোনটা লাম কোনটা আলিফ এটা খেয়াল রাখতে হবে যে লাম সবসময় বামে হরফের সাথে মিশে আসবে আর আলিফ কখনো বামে হরফের সাথে মিশে আসবে না। এবং লাম যদি শেষে আসে তাহলে সবসময় কী হবে? পুরাপুরি লাম হবে। যেমন এটাও লাম, এটাও লাম, এটাও লাম, কিন্তু এটা কি লাম না আলিফ? আলিফ। কী জন্য? যেহেতু যদি লাম হইতো তাহলে পুরাপুরি আসতো, আর যেহেতু এটা আলিফ যার কারণে এটা এতটুকু থেকে যাবে, কেমন? আর ডানে হরফের সাথে লাম এবং আলিফ দুইটাই মিশবে, বামে হরফের সাথে আলিফ মিশবে না, লাম মিশবে, কেমন? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আজকে যে স্তরটা শুরু করব সেটা হচ্ছে চতুর্থ স্তর, এবং এর মাধ্যমে আমাদের এই যুক্ত বর্ণের শিখার ইনশাআল্লাহ আমরা সর্বশেষ ধাপ চলে আসছি, এবং এটার মাধ্যমে আমরা যুক্ত বর্ণগুলো ইনশাআল্লাহ আমাদের শেষ হবে। তাহলে 4 নম্বর স্তর হচ্ছে এমন কিছু হরফ যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। যে সকল হরফ, যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, কেমন? এমন হরফ কয়টি? 12টি। এমন হরফ কয়টি? এমন হরফ 12টি। তাহলে আমরা আগে শিখছিলাম, প্রথমে কয়টা হরফ শিখছিলাম? 1 নম্বর স্তরে 10টা। কি খেয়াল আছে আপনাদের? যে এমন কিছু হরফ যে হরফগুলো কখনোই কি হয় না? পরিবর্তন হয় না, এগুলো যেখানে আসে সেখানে চিনা যায়। এমন হরফের সংখ্যা ছিল কয়টি? 10টি। কি কি? আলিফ, দাল, দাল, র, জা, তারপরে হচ্ছে ত, জ, তারপরে মিম, ওয়াও, হামজা। আলিফ, দাল, দাল, র, জা, ত, ভ, মিম, ওয়াও, হামজা। এই 10টা হরফ সবসময় কি থাকে? অপরিবর্তিত থাকে, এগুলো কোনো কি হয় না? পরিবর্তন হয় না। 2 নম্বর স্তরে আমরা পড়ছি এমন 5টা হরফ যে 5টা হরফ বামে হরফের সাথে যুক্ত হয়ে আসলে আকারে ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আকারে ছোট হয়ে সে কী করে? শুধুমাত্র তার একটা দাঁত প্রকাশ করে। কয় দাঁত? এক দাঁত। এই এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। কি কি? বা, তা, সা, নুন, ইয়া। বা, তা, সা, নুন, ইয়া। 3 নম্বর স্তরে আমরা পড়েছিলাম যে এমন 3টা হরফ যেগুলো অধিক মনোযোগ দিয়ে শিখতে হয়, কেমন? দেখতে হয়, কারণ এই হরফগুলোর আকার পুরাপুরি কী হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, মানে মূল যেই হরফের আকৃতি ছিল ওগুলো কিছুই থাকে না, কেমন? তাহলে এরকম হরফ কয়টি? 3টি। আর চতুর্থ স্তর হচ্ছে যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, এমন হরফ কয়টি? 12টি। এমন হরফ কয়টি? 12টি।
তাহলে হরফের নাম বলেন তো আপনি, এটা কি? কই? এটা কি নাকি জিম? এটা এটা তিনটাই কি? হা। তিনটাই কি? হা। এখন হার মধ্যে আমরা বলছিলাম যে নিচে এক নক্তা দিলে কি হয়? আর হার উপরে এক নক্তা দিলে খ। তাহলে হা জিম খ। তারপরে এটার নাম কি? সিন। সবাই চিনতেছেন? তারপরে শিন। তারপরে কি? শিন। তারপরে সদ। তারপরে বদ। তারপরে আইন। তারপরে গইন। তারপরে ফা, কফ, লামটা আমরা আগেও শিখছি, এখানে একটু শিখতে হবে। কেমন? লাম কয়টা হরফ হয়েছে দেখেন তো? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টা হরফ যখন যুক্ত হবে তখন তার শুধু এই যে মাথাটা, এই মাথাটা কি থাকবে? বাকি থাকবে। কেমন? নিচে যে অংশটা আছে এই অংশ পড়ে যাবে। চলো যেমন দেখেন, এখানে যদি মাথা থাকে তাহলে মাথাটা এই দেখেন, এখন এটা এইদিকে চলে যাবে। কেমন? ছিল এইভাবে, এই যে মাথাটা, তাহলে এতটুক, এই যে তিনটা কি? তাহলে এটা মাথা পড়ে গেলে কি থাকবে? 3টা দাঁত থাকবে। এটা মাথা পড়ে গেলে এখানে 3টা দাঁত, নিচে মাথা, মাথা না তো সরি, নিচের অংশ। তাহলে এখানে নিচের অংশ ফেলে দিলে কি থাকবে? শুধু মাথাটা থাকবে। এখানেও মাথা থাকবে, এখানে আইন থাকবে, এই যে আইনের মাথা, এই যে মাথা থাকে। কেমন? এখানে এই যে মাথা, এটাও মাথা, তারপর হচ্ছে লাম। যখন বাংলা ভাষার সাথে মিশে আসবে এরকম হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে হ্যাঁ লাম যখন যে বাংলা হরফের সাথে মিশে আসবে নিচে অংশ পড়ে যাবে। তাহলে এই যে 12টা হরফ, এই 12টা হরফ যখন এই যুক্ত হয়ে আসবে তখন এই 12টা হরফের শুধু মাথা বাকি থাকবে। কি থাকবে? মাথা বাকি থাকবে, নিচের অংশ পড়ে যাবে। আর দিন বলেছিলাম যে দেখেন এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা, যে যত কিছু আমরা স্যাক্রিফাইস করব কিন্তু আমাদের মাথা বিলীন করা যাবে না। ঠিক এই আমাদের হরফ এটাই শিখে দিতেছে যে আমরা যত কিছুই করি আমাদের মাথা কি থাকবে? ঠিক থাকবে। মাথা কার কাছে বিক্রি করা যাবে না। যে যত কিছু হোক, যত আঘাত আসুক, প্রতিঘাত আসুক, সব কি দিয়ে? নিচ দিয়ে যাবে, কিন্তু মাথার উপর দিয়ে কিছু যেতে পারবে না। কেমন? আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এরা যদি স্যাক্রিফাইস করতে পারে, স্যাক্রিফাইস করে যেমন সে তার অন্য হরফের সাথে মিশে আসে, মিশে আসার কারণে সে কিন্তু নিজেকে ছোট হয়ে যায় না, সে একটা ইউনিটি সৃষ্টি করলো। এর মাধ্যমে কিন্তু একটা সমাজ এবং একটা সুন্দর একটা সমাজ বিনির্মাণে এটা কিন্তু সহযোগিতা করে। ঠিক একইভাবে আমরা যদি এরকম যে পদে থাকি না কেন, যে যত বড় স্থির হোক না কেন, ধনী গরিব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। যার কারণে আমরা এই যাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, আমাদের মধ্যে যেন কখনো এরকম যেন ভাবনা আসে যে আমি তো অনেক সম্পদশালী, আমি অনেক বাড়ি গাড়ি মালিক, হ্যাঁ আমার অনেক কিছু আছে। এরকম যদি আমরা করি তাহলে কিন্তু এটা কিন্তু অহংকার আসবে এবং এর মাধ্যমে কিন্তু ধ্বংস অনিবার্য। তো যদি আমরা এটাকে যদি বিসর্জন দিয়ে আমরা যদি মানুষের সাথে মিশতে পারি, সমাজের অন্যান্য যারা স্তরে আছে তাদের সাথে যদি আমরা যদি এরকম নিজেকে বিলীন করে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা মান মর্যাদা আরও অনেক বাড়িয়ে দিবেন। কেমন? এই ঠিক একেভাবে হরফগুলো আমাদের এটাই শিক্ষা দিতেছে যে এগুলো তার নিচের অংশ সে স্যাক্রিফাইস করে, সে কিন্তু শব্দ গঠন হয়ে যাইতেছে এবং এর মাধ্যমে একটা সুন্দর একটা অর্থ হইতেছে। কেমন? তো এই যে হরফগুলো, এই 12টা হরফ যখন বামের হরফ হিসেবে যুক্ত হয়ে আসবে তখন তার কি নিচের অংশটা কি হয়ে যাবে? পড়ে যাবে। তাহলে এই হরফগুলোর নাম কি বলেন তো দেখি? এক নম্বরে কি? হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, তারপরে লাম। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা হ্যাঁ দিয়ে শুরু করি। কেমন? এটার নাম কি? হ্যাঁ। এখন যখন সে যখন বামে হরফের সাথে মিশে আসবে তখন তার নিচের অংশের কি হয়ে যাবে? পড়ে যাবে। তাহলে সে কি করবে? এই যে বামে হরফের সাথে মিশার জন্য এই প্যাটটার দিকে না দিয়ে এদিকে যাবে। কেমন? তাহলে এটাই ঠিক রূপ হবে এই যে এরকম। কেমন হবে? এই যে এটা চিনতে পারবেন?
তাহলে এই মাথাটার নাম কি? কিসের মাথা? হায়ের মাথা। কিসের মাথা? সবাই বলেন হা 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 হা। আবার বলেন হা 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 হা। কিসের মাথা এটা? হায়ের মাথা। এখন দেখেন এখানে যদি আমরা এখন এটার নাম কি? হা। এটার নাম কি? হা। এটা কয় দাঁত? কয়টা হরফ হবে? 5টা। কি কি? বা, তা, তা, নুন, ইয়া। নিচে 1 নোক্তা দিলে আর নোক্তার উপরে নিলে নুন, নিচে 2 নোক্তা দিলে, উপর 2 নোক্তা দিলে, উপর 3 নোক্তা। সবাই পারবেন ইনশাআল্লাহ? এটার নাম কি? তাহলে এটা হচ্ছে বা। এটা কি? বা। আর এটা হচ্ছে ত। ত অপরিবর্তিত, যার কারণে একই রকম আছে। হাটা আমাদের মূলত এখানে দেখেন হা। হা যখন শুরুতে আসবে তখন এমন হবে, কেমন? তাহলে এটার নাম কি? হা। তারপরে বা, তারপরে ত। হা বা ত, হা বা ত। তাহলে এই হচ্ছে মূল হরফ, কেমন? এখান থেকে যখন এটা বাংলা হরফের সাথে মিশবে তখন এমন হয়ে যাবে, এই যে নিচের অংশটা কি হয়ে যাবে? পড়ে যাবে। এখন আমরা হরফ গঠন করি। দেখেন শব্দ গঠন করলে আমরা যদি এখানে শুরুতে হা আনলাম, তাহলে এটা হচ্ছে হা। এটার নাম কি? বা। এটা ত। আচ্ছা, এখন দেখেন শুরুতে হা, তাই না? মাঝখানে হা, শেষে যখন হরফ আসবে তখন পুরাপুরি হরফ ঠিক থাকবে, পরিপূর্ণ আসবে। তাহলে এই হরফের নাম কি? হা। এটার নাম কি? সবাই চিনছেন? এই যে মূল হরফ, কেমন? হা। তারপরটা কি? নোক্তা কয়টা? উপরে না নিচে? নিচে। নিচে 1 দাঁত, নিচে 1 নোক্তা দিলে কি হবে? বা। সবাই বলেন, আবার বলেন, আরেকবার। তারপরেরটা ত। তাহলে এটার নাম কি? বা। তারপরেরটা ত। তারপরটা কি? ত। এটা কি? নোক্তা উপরে দিলাম। সবাই চিনছেন? কিভাবে চিনছেন? 1 দাঁত উপরে, নোক্তা কয়টা? উপরে না নিচে? উপরে। তাহলে নাম কি হবে? সবাই বলেন, এই যে নুন। মূল আকৃতির দিকে খেয়াল করবেন। যদি এখানে না চিনুন তাহলে এখানে চিনবেন, এখান থেকে চিনে এখানে চলে যাবেন, কেমন? তাহলে হচ্ছে নুন। আর এটাই যখন মিলিত হয়ে আসে তখন কি হবে? 1 দাঁত উপরে 1 নোক্তা, 1 দাঁত উপরে 1 নোক্তা। তাহলে নাম কি? নুন। তারপরেরটা সবাই চিনছেন? হা চিনছেন? হাটা চিনতে পারলে আমরা 3টা হরফ শিখতে পারবো। কয়টা? 3টা, শুধু নোক্তা দিয়ে। হার নিচে নোক্তা দিব, কি হয়ে যাবে? জি। হার উপর নোক্তা দিলে খ। তাহলে এটার নাম কি? হা। এই হরফের নাম কি? এই যে মূল হরফ হা। তারপর একটা লাম, এই যে শেষে আসছে, পুরাপুরি আসছে। এখানে কয় দাঁত আছে? কয় দাঁত? 2 দাঁত আছে। কয় দাঁত? 2 দাঁত। 3 দাঁত থাকলে তো আমরা অন্য হরফ বলতে পারতাম। এখন দাঁত আছে কয়টা? তার মানে আমরা এখানে হরফ গঠন করতে হবে, কেমন? পারবেন আপনারা? আচ্ছা, যদি আমি এখানে যদি কি লিখলাম আর এখানে লিখলাম নুন, এখন পারবেন আপনারা বানাইতে? কি করতে হবে? নকতা কোথায় দিতে হবে? নিচে দিলাম, নিচে। আর নুন এই উপরে। তাহলে এবার হরফ চিনছেন সবাই? শেষেরটা কি? হা। আচ্ছা, এবার বলেন। নুন হা লাম, নুন হা লাম, নুন হা লাম, বা নুন হা, বা নুন হা। আবার বলেন, বা নুন হা, বা নুন হা। তাহলে হরফের নাম কি? হা। হরফের নাম কি? আচ্ছা, এখন নোক্তাটা আমরা একটা দিলাম, কি হয়ে গেল? সবাই চিনছেন? নাম কি? জিম। শক্ত করে বলেন, জিম, জিম, জিম।
জিম না, জিম, জিম, জিব্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে, জিম, জিম, জিম। এটার নাম কি? নাম কি? এখন আমি এখানে জিম দিলাম, তাহলে এখানে কি করতে হবে? নোক্তা কোথায়? নিচে, তাহলে জিম। এটা কি? এটাকে আমি নোক্তাটা উপর দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে কি? নুন। হয়ে যাবে কি? নুন। আর এই নোক্তাটাকে আমরা এখানে আটটা নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? ব। তাই এবার হরফের নাম বলেন। জিম নুন ব, জিম নুন ব, জিম ব, জিম নুন ব, জিম নুন ব। এটা নোক্তাটা আমি নিচে দিয়ে দিলাম, তাহলে কি হবে? বা। আর নোক্তা এখানে একটা দিলাম, তাহলে এখানে কয় নোক্তা দিতে হবে? উপরে না নিচে? দিলাম নিচে। তারপর এটা কি? লাম। তাহলে হরফের নাম বলেন। বা জিম লাম, বা জিম লাম, বা। আবার বলেন, বা জিম লাম। তারপর এটা এখানে কি? আমরা পরিবর্তন করে দেই। যদি এখানে নোক্তা দিলাম দুইটা, এখানে নোক্তা দিলাম দুইটা, সবাই চিনছেন? তাহলে এক দাঁত উপরে দুই নোক্তা হইলে তা, আর এক দাঁত নিচে দুই নোক্তা হইলে ইয়া, এক দাঁত নিচে দুই নোক্তা হইলে ইয়া। কেমন? আর শেষেরটা কি আছে? এখন নোক্তা দিলাম, চিনছেন সবাই? এই তাহলে হা চিনলে আমরা কয়টা চিনবো? তিনটা। আর কয়টা আছে? আমরা জিম জিম হা চিনলাম, তাই না? এখন নোক্তাটা আমরা উপরে দিয়ে দিলাম, কি হবে? খ। তাহলে এই যে যখন বামে হরফের সাথে মিশবে তখন নিচে পেটটা পড়ে যাবে, তখন হরফের আকৃতি এমন হয়ে যাবে। তাই নোক্তা এখানে দিলাম, কি হবে? খ। তারপরেরটা, তারপরটা নোক্তা উপরে দিয়ে দিলাম, খ। নোক্তা উপরে দিয়ে দিলে কি হয়ে গেল? খ। এখানে নোক্তা উপরে দিলাম, খ। এবার হরফের নাম বলেন দেখি। এটা কি? খ নুন য, খ নুন য, বা খ লাম, বা খ, বা খ লাম। তারপরে তা ইয়া, তা ইয়া খ, তা ইয়া খ, তা ইয়া খ, তা, তা ইয়া খ, তা ইয়া। সবাই চিনছেন? পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, এগুলো যে এখন যদি চিনে ফেলতে পারেন ইনশাল্লাহ, আমরা দেখবেন খুব দ্রুত শব্দগুলো দেখলে যখন চিনতে পারেন তাহলে পড়তে সুবিধা হবে সামনে। কেমন? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা হরফ পড়ছি, এর নাম কি? সিন। সিন যখন বামে হরফের সাথে মিশবে তখন তার কি? নিচের অংশ কি হয়ে যাবে? এই যে যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়, তাই যুক্ত হওয়ার সময় কি হবে? নিচের অংশটা পড়ে যাবে। তাহলে থাকবে কি? শুধু এতটুকু। কয় দাঁত? তিন দাঁত। এবার আসে তিন দাঁত। আমরা এতদিন শিখছিলাম এক দাঁত দিয়ে, এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ শিখছিলাম। এখন হচ্ছে তিন দাঁত। কয় দাঁত? তিন দাঁত। এখন দেখেন, আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা এখন দেখেন সিন কেমন? আচ্ছা, কয় দাঁত? দাঁত কয়টা? সবাই খেয়াল করেন, কয় দাঁত? চিনছেন? এখানে দাঁত কয়টা? তিনটা। এই তিনটা ধরলাম, কেমন? আর এখানে তিনটা, শেষে আসলে তো পুরাই। তাহলে দেখেন, যখনই এরকম দেখবেন যে কোনো নোক্তা নাই, শুধু তিন দাঁত। কয় দাঁত? তিন দাঁত। তখন ওই হরফটার নাম কি হবে? সিন। নাম কি হবে? আবার বলেন, সবাই বলেন একসাথে, আওয়াজ দিয়ে একসাথে। সিন, সিন। কয় দাঁত? কয় দাঁত? নোক্তা আছে? কোনো নোক্তা নেই। তাহলে তিন দাঁত নাম কি হবে? সিন। তিন দাঁত নাম কি হবে? সিন, নোক্তা ছাড়া। এখন এখানে কয় দাঁত? তারপর আর দুইটা দাঁত আছে। তাহলে আমরা এখানে আমরা হরফ বানাইতে হবে, তাই না? আর হরফ বানাইতে পারবেন আপনারা? এখানে নোক্তা যদি আমরা যদি
তিনটা দেই কি হবে? আর নোক্তা দিলাম নিচে দুইটা। সবাই চিনছেন? তাহলে বলেন দেখি, সিন সা ইয়া লাম, সিন সা। আবার এখন দেখেন এখানে কয়টা দাঁত আছে? প্রথমে দুইটা, তারপর তিনটা, মোট কয়টা? পাঁচটা। তাহলে আমাদেরকে মাঝখানে আমরা সিন নিয়ে আসলাম, কেমন? তাহলে এখানে আমরা তিন দাঁত দিয়ে সিন ধরলাম, আর এখানে এক দাঁত, নিচে এক নোক্তা দিলাম, উপরে এক নোক্তা দিলাম, আর এখানে এক নোক্তা দিলাম। তাহলে হরফ বলেন দেখি, বা সিন নুন সিন ব। হ্যাঁ, বা নুন সিন এই যে। তাহলে এখানে এক দাঁত, নিচে এক নোক্তা বা, এক দাঁত উপরে এক নোক্তা নুন, আর এটা কি? সিন। এই যে তিন দাঁত সিন। তাহলে যখনই এরকম সিন বামে হরফের সাথে মিশে আসবে, পেট পড়ে যাবে, নিচের অংশ পড়ে যাবে, থাকবে শুধু কয় দাঁত? তিন দাঁত। কয় দাঁত? তারপর হরফের নাম বলেন, মিম সিন, মিম সিন, মিম আর সিন, কেমন? আচ্ছা, এখন দেখেন আমরা এই তিন দাঁত দিয়ে আরেকটা হরফ হয়। তিন দাঁত দিয়ে কি হয়? তিন দাঁত উপরে তিন নোক্তা দিলে কি হবে? সিনের উপরে যদি তিন নোক্তা দিয়ে কি হয়ে যায়? শিন। সিনের উপরে তিন দাঁত দিলে কি হয়? শিন। এখন দেখেন, তাহলে আমরা এখানে তিন নোক্তা যখনই বাম হরফের সাথে মিশে আসবে, নিচের অংশে পড়ে যাবে, তাহলে থাকবে শুধু তিন দাঁত। কয় দাঁত? আর উপরে কয় নোক্তা? তিন নোক্তা। আর একটা হরফের মধ্যে কিন্তু তিন নোক্তা আছে, সেটার নাম কি? সা। সেটার কয় দাঁত? এই সিন এবং সার মধ্যে অনেক সময় সমস্যা হয়ে যায় যে কোনটা সা বলবো, কোনটা শিন বলবো, ঠিক না? এটা ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তিন দাঁতের উপর যদি তিন নোক্তা থাকে তাহলে কি হবে? শিন। আর তিন নোক্তা কিন্তু দাঁত কয়টা? একটা। তাহলে নাম কি বলবো? সা। ঝামেলা শেষ। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে চলে আসছে, এখানে আমরা কয় দাঁত আছে? নোক্তা তিনটা দিলাম, নাম কি হবে? শিন। আবার বলেন, শিন। এই তারপরে কয় দাঁত? এক দাঁত। উপরে কয় নোক্তা? নাম কি হবে? তারপরে এখানে আমরা নোক্তা একটা দিয়ে দিলাম, আর শেষে দিলাম এটা লাম। তাহলে এটার নাম কি? শিন। এই তিন দাঁত, উপরে তিন নোক্তা, শিন। আর এই হরফের নাম কি? এই যে সা। আর এটা হচ্ছে এটা লাম। আচ্ছা, এখন এবার আপনার হরফ বলবেন, এটার নাম কি? এটা নাকি এটা ইয়া? কেন ইয়া বলা যাবে না? কি জন্য? নোক্তা কোথায়? উপরে। তাহলে তার নোক্তা কোথায় থাকে? আর ইয়ার নোক্তা? নোক্তা দুইটার মধ্যে কয়টা? নোক্তা কয়টা করে? দুইটা করে। দাঁত কয়টা? একটা। তাহলে এক দাঁত উপরে দুই নোক্তা তা, আর এক দাঁত নিচে দুই নোক্তা ইয়া। আর এখানে কয় দাঁত? নোক্তা কয়টা? তাহলে সা। কেমন? কেন সা না? সার মধ্যে তো নোক্তা তিনটা, তাহলে সার মধ্যে এক দাঁত। সার মধ্যে কয় দাঁত? এক দাঁত। খেয়াল রাখতে হবে, সার মধ্যে কয় দাঁত? আর শিনের মধ্যে তিন দাঁত। নোক্তা কয়টা? দুইটার মধ্যে কয়টা করে? তিনটা করে। কিন্তু সার মধ্যে থাকে এক দাঁত, আর শিনের মধ্যে হয়েছে তিন দাঁত। নোক্তা কিন্তু দুইটার মধ্যেই তিনটা করে। কেমন? আচ্ছা, ভালো লাগতেছে আপনাদের? আচ্ছা, এখন দেখেন কয় দাঁত? তাহলে এটার নাম কি? আর এটা? এটা শিন। তাহলে এবার হরফের আমরা নাম বলি, শিন, সা, সা, নুন, লাম। শিন, সা, নুন, লাম, তা, ইয়া, শিন, ত, শিন, মিম, শিন। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের এই হরফ গেল কয়টা? পাঁচটা গেল। কেমন? আরও আমরা 7টা হরফ আছে, এগুলো সবগুলো একই রকম, শুধু নিচের অংশটা পড়ে যাবে। তারপর দেখেন আমরা এবার আমরা দেখাই দিই,
এগুলো দিয়ে পর আমরা প্রচুর ইনশাআল্লাহ মশ করব। আমরা সূরার মধ্যে চলে যাব, দেখবেন আপনি, কারণ এখন এই 12টা হরফ শিখলে আমাদের হরফ শিখা শেষ, মানে যুক্তবর্ণ শিখা শেষ। এর মধ্যে আপনি যত পৃথিবীর যত বড় শব্দ আসুক না কেন আপনি দেখলে চিনবেন ইনশাআল্লাহ, আর সমস্যা হবে না। আপনি যে আগে যে সূরা ফাতিহা পড়তে মানে মুখস্থ পারতেন, কিন্তু হরফ কোনটা কি এটা বলতে পারতেন না, এই ঝামেলা আর থাকবে না ইনশাআল্লাহ। কেমন? দেখবেন আপনি যে কোনো সূরা আপনি সামনে নেবেন, আপনি যে কোনো আয়াত নেবেন ইনশাআল্লাহ দেখলে আপনি চিনবেন পারবেন না ইনশাআল্লাহ। এখন সাহস বাড়ছে না কমছে? দেখেন কিন্তু আবার পরীক্ষা কিন্তু এখন নেই না, আল্লাহ জানে কি অবস্থা। হ্যাঁ, যাক, আল্লাহ আল্লাহ রহম করুক। কেমন? আচ্ছা, এখন দেখেন, তারপরে আমরা সদ দত পড়ি। কেমন? এটার নাম কি? সদ। কোন নোক্তা আছে? তাহলে যখন যুক্ত হবে তখন কি হবে? নিচের অংশটা কি হয়ে যাবে? তাহলে থাকবে তোয়ার মতো শুধু অংশটা। কি অংশটা? এই যে আমরা বাংলাতে যে আমরা কি পড়তাম, বি, ছোটাদের বি, আর তোয়া পড়ছি আমরা, তাই না? তাহলে এই এখন এই যে তোয়ার যেই অংশটা, নিচের অংশটা ছিল, এই সদের এই মাথাটা একই, তোয়ার মাথা সদের নিচের অংশ একই রকম। কেমন? তাহলে এখানে আমরা অংশ থাকবে শুধু এটা। এখন দেখেন, এখানে যদি আমরা শুরুতে আচ্ছা, এখন দেখেন, এটা চিনছে সবাই? নাম কি? কিসের মাথা? সদের মাথা। কিসের মাথা? এই যে আমরা যে সদটা যখন বামে হরফে মিশে আসবে শুধু মাথাটা থাকবে, এই যে মাথা চলে আসছে। কেমন? তাহলে এটা কিসের মাথা? সদের মাথা। কিসের মাথা? সদের মাথা। আবার বলেন, আবার বলেন, হরফের নাম কি? সদ। আবার বলেন, সদ, সদ। তারপরেরটা এই যে মিম, হুবহু ওই যে আমরা যেভাবে শিখছি একই রকম রয়ে গেছে। কেমন? এটা লাম। কেমন? লাম না দাল? লামের পক্ষে কেউ নেই? বলছিলাম যে দাল আকারে ছোট হয়। দাল কি হয়? আকারে ছোট হয়। আর লামটা আকারে কি হবে? লম্বা হবে, বড় হবে। তাহলে এটার নাম সদ, মিম, দাল। হরফের নাম বলেন। না, আচ্ছা, হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন। সদের মধ্যে যেহেতু দেখেন, সদ লিখতে হলে এই এই, এখন দেখেন আমরা মুছে ফেললাম নিচের অংশ। এই যে মাথাটা আছে, চশমা আমারটা দিবনি? আচ্ছা, তাহলে দেখেন, কারো অতিরিক্ত চশমা রাখলে কোয়েন, আমরা কিন্তু ব্যবস্থা করবো। কেমন? তাহলে সদ দেখতেছেন? আচ্ছা, একটু মজা করতেছেন, আপনার মনে কষ্ট নিয়ে না, আবার দেখেন কিন্তু। কেমন? যে হ্যাঁ, ছোট মানুষ এত বড় কথা বলে কেমন হয়? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। তাহলে দেখেন, এখানে এই যে সদের যে মাথাটা আছে, সদের মধ্যে একটা আংটা থাকে। কি থাকে? এই যে এই আংটাটা থাকবে। আর তোয়ার মধ্যে এই আংটাটা থাকে না, কারণ তোয়া হচ্ছে এই, তারপরে হচ্ছে এই। কেমন? এটা হচ্ছে কি? ত। তাহলে তোর মধ্যে কোনো আংটা আছে? শেষে আংটা নাই, শেষে ওই যে দাঁতটা নাই। কিন্তু সদের মধ্যে কি থাকে? আর ওই দাঁতটাই এই যে এখানে আসবে। কেমন? এটুকু তো ঠিক থাকবে। আমরা কি বলছিলাম? নিচের অংশে পড়ে যাবে। তাহলে সে তো তার ওই যে মাথা এবং যে তার এক দাঁত, এরা ঠিক থাকবে। তারপরে তো আমরা এবার এই হরফ মিলাবো। কেমন? এই কারণে এই যে সদের মধ্যে একটা কি থাকবে? এক দাঁত থাকবে, তবে দাঁতটা খুব ছোট থাকবে। এটা আপনারা দেখবেন প্রতিটা সদের পরেই হালকা একটু মাথা থাকে। কেমন? তাহলে এটা হচ্ছে সদের মাথার সাথে যেই অংশটা, ওই অংশটা, এটা আলাদা কোনো এক দাঁত নয়। বুঝে আসছে সবার? আচ্ছা, তাহলে হরফের নাম কি? আবার বলেন। তারপরে তারপরে দাল। সদ, মিম, দাল। সদ, মিম, দাল। সদ, মিম, দাল। সবাই বলেন। চিনছেন? চিনছেন সবাই? চিনছেন? আচ্ছা, তারপরেরটা ত। তারপরে আচ্ছা, এখানে একটু লেখার ইয়ে হয়ে গেছে। সদের ওই যে আংটাটা থাকবে। কেমন? এই সদ, তাহলে ত, সদ, র। ত, সদ, র। তারপরে সিন, সদ। সিন, সদ। সিন, সদ। আচ্ছা, এখন আমরা যদি এই সদের উপরে নক্তা দিয়ে নাম কি হয়ে যাবে? দদ। তাহলে নক্তা দিলে এখানে কি হয়ে যাবে? নক্তা দিলাম, নক্তা দিলাম, দদ। এখানে নক্তা দিলাম, এটাও সদ নাকি
কি আচ্ছা ভ, তারপরে দদ, তারপরে এখানে 3 দাঁত, নক্তার উপর 3টা দিলাম, সা, সার পক্ষে কেউ নাই। সা আর শিনের মধ্যে পার্থক্য কি? একটা আর 3টা দাঁত, একটা আর 3টা। এক দাঁত নিচে উপরে 3 নক্তার নাম কি হবে? সা। আর 3 দাঁত উপরে 3 নক্তা শিন। বুঝা যাচ্ছে সবার? আচ্ছা, তাহলে এবার হরফের নাম বলেন। বদ, মিম, দাল। দালকে আমরা আর কোনো হরফ বানাইতে পারি? কি বানাইতে পারবো? দাল। এখন যদি আমরা এখানে যদি চোখ 2টা দিয়ে দেখি হবে? চিনছেন আপনারা? চোখ কয়টা? 2টা। কিসের? কোন হাত? গোল হাত। গোল হাত চোখ কয়টা হয়? 2টা। আর মিমের চোখ কয়টা হয়? একটা। মিমের চোখ কয়টা হয়? একটা। এই যে হা, এই হাটা এমন হয়ে যায় কেমন? আর শেষেরটা নক্তা দিলে কি হবে? জাত। এটা কি? জ, নক্তা মুছে ফেললাম। ক, নক্তা দিলাম। সদের উপর নক্তা দিলাম। বদ, তারপরে এটা কি? নক্তা দিলাম। ঝা। তাহলে ত, বদ, জা। ত, বদ, জা। তারপরে কয় দাঁত? 3 দাঁত উপর 3 নক্তা শিন, তারপরে বদ। বদ। জি, সদের সাথে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখুন সদ কেমন, এইভাবে হবে সদ আলিফ। আর তোয়ার সাথে আলিফ হলে ডাইরেক্ট এই তো আলিফ কেমন? এটা হচ্ছে ত আলিফ, এটা হচ্ছে সদ আলিফ। তাহলে আবার মনে করেন যে মাথাটা, এটা একটা দাঁত, এটা হচ্ছে সদের মাথা কেমন? সদের মাথার অংশটা এই সদ, ওয়াও, সদ, সদ, ইয়া, সদ, ইয়া। চিনছেন সবাই? আচ্ছা, তারপরে আমরা শেষ করে যাই কেমন? এই যে হরফগুলো আর আছে আপনার সদ দদ গেল, আইন গইন। আইন গইনটা আমরা আগামী ক্লাসে শিখবো, কারণ আইন গইনের মধ্যে একটু ঝামেলা আছে কেমন? আইনের মধ্যে একটু কি হয়? একটু পরিবর্তন হয়। আমরা ফা আর কফ দেখেন, এই 3টা হয়ে যাবে ইনশাআল্লাহ। হরফের নাম কি? হরফের নাম কি? কফ। ফা আর কফ মানে যখন আলাদা হয়ে আসে তখন একটু পরিবর্তন আছে, তখন একটু চিনতে সুবিধা হয়। এই যে ফার কিন্তু এই যে পেটটা আছে, এই পেটটা একটু কম নামে কেমন? আর এই কফের পেটটা একটু নিচের দিকে নামে, একটু নিচের দিকে নামে কেমন? তাহলে নক্তা উভয়টার মাথাটা গোল, একটা নক্তা হইলে ফা আর 2টা নক্তা হইলে কফ। এখন দেখেন যখন ফা যখন অন্য হরফের সাথে মিশে আসবে তখন এই যে তার নিচের অংশ পড়ে যাবে। এক মাথা হইল, কয় মাথা? গোল মাথা। এই গোল মাথার উপরে এক নক্তা ফা, এটাই যখন মিশে আসবে তখন এই যে এমন হবে। এই দেখেন, তাহলে এটার নাম কি? এই যে গোল মাথা না? এটাও কি মাথা? গোল মাথা। এখানে গোল মাথা না? এটা একটা শূন্য ছোট। এখন নোক্তা একটা দিলাম আর নোক্তা 2টা দিলাম, কফ আমরা দেখে যাচ্ছি পরে দেখেন। তাহলে আবার যদি এখানে শুরুতে আসে আচ্ছা, এখন দেখেন এখানে এটার নাম কি? কিভাবে বুঝলাম? গোল মাথা উপরে এক নোক্তা, গোল মাথা। তাহলে গোল মাথা দিয়ে হরফ 2টা, গোল মাথা দিয়ে হরফ কয়টা? 2টা। ফা কফ, ফা কফ। গোল মাথা দিয়ে উপরে, গোল মাথা দিয়ে হরফ কয়টা? 2টা। কি কি? ফা কফ, ফা কফ। যখন এগুলা 2টাই ফা আর কফ যখন যুক্ত হয়ে আসে হুবহু 2টা একই রকম দেখা যায়, শুধু নক্তা একটার মধ্যে একটা, আটটার মধ্যে 2টা। তাহলে 2টা হইলে ফা কেমন? 2টা হইলে কি হবে? কফ। মাঝে মাঝে একটু মানে না ঠেকলে তো আপনারা শিখবেন না কেমন? তাহলে আর নক্তা একটা হইলে কফ না ফা? খেয়াল করেন, ফা। তাহলে এক নক্তা হইলে ফা, 2 নক্তা হইলে কফ। মাথাটা কেমন হবে? গোল হবে। মাথা কেমন হবে? গোল হবে। তাহলে গোল মাথা দিয়ে কয় হরফ? কি কি? ফা কফ, ফা কফ, ফা। আবার বলেন, তাহলে হরফের নাম বলেন। এটার নাম কি? আবার বলেন, ফা। এটার নাম কি? কয় নক্তা? 2টা দেখতে একই রকম। তারপরে হরফের নাম কি? কিছুই না। 2টা কি আছে? গোল মাথা আছে।
দুইটা কি গোল মাথা। এখন আমরা এটা কি কি বানাতে পারবো? ফা কফ, নোক্তা দুইটা দিলাম আর একটা দিলাম, তাহলে এখানে দেখেন এটার নাম হচ্ছে কফ, এটার নাম কি কফ, আর এই হরফের নাম ফা। এই যে ফা, নোক্তা একটা হইলে ফা, দুইটা হইলে কফ, এই হরফের নাম কি? এখানে তো আর এখানে চিনার কোনো সমস্যা নাই, তারপরটা চিনার সমস্যা নাই, তারপরটা কি শেষ আসলে তো ফুল হবে, কেমন? আর লাম তো আমরা পড়ছি, লাম দেখাইছি না, লামের মাথা পড়ে যায়, লামের মধ্যে ওই আলিফ আর লামের সাথে একটা সমস্যা যে আলিফ বামে হরফের সাথে মিশে না, লাম বামে হরফের সাথে মিশে আসে। লাম যদি শুরুতে আসে মাঝখানে আসে ওইটাই কি বামে হরফের সাথে মিশে আসবে, আর আলিফ শুরুতে আসলেও মিশবে না, মাঝখানে আসলেও বামে হরফের সাথে মিশবে না, শেষে আসলেও তার কোনো কি নেই, তার যে লম্বা যে পেট লামের মতো এরকম হবে না, শুধু আলিফ থাকবে। তাহলে আলিফ আর লামের মধ্যে কোনো কি নেই, মানে পার্থক্যের মধ্যে আমরা চিন্তার সমস্যা নেই, পার্থক্য আছে। আলিফ আর লামের মধ্যে পার্থক্য আছে না, জি এটা দেখাইছি আমরা। তাহলে শুধু রইল আর আইন আর গয়, আইন আর গয়, এটা একটু একটু দেখাই দিই আমরা অল্প একটু, তারপর আমরা এটার মধ্যে একটু যে বিশেষত্ব আছে সেটা আমরা আগামী ক্লাসে দেখাইব। বাকি এখন দেখেন, এখানে শুধু দেখেন এই যে এটা কি, যখন আইনটা যখন এই বামে হরফে যে মিশে আসবে নিচের অংশ পড়ে যাবে, এই যে পেটটা পড়ে যাবে, তাহলে পেট পড়ে গেলে থাকবে কি এরকম। এখন এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়, আমরা হামজা শিখছিলাম না, হামজা ওই যে যে হামজা মিয়া যার সাথে কেউ মিলে না, সেও কার সাথে মিলে আসে না, এই যে হামজা, হামজার আইনের মধ্যে এই মোটামুটি প্রায় একই রকম, কিন্তু হামজাটা কারোর সাথে মিশে আসে না, আইন সবার সাথে মিশে আসবে, পার্থক্য এখানে। তাইলে এখন দেখেন আমরা যদি এটাকে দিলাম এইভাবে, কেমন? এই আইনটা শুরুতে আসলে চিনতে সমস্যা হয় না, আইন শুরুতে আসলে চিনতে, কিন্তু মাঝখানে আসলে একটু সমস্যা হয়। সেটা হচ্ছে আইনটা কখনো কখনো এই ত্রিভুজাকৃতি হয়, আবার কখনো এটা পুরাটা বন্ধ হয়ে এরকম হয়, কেমন? আর শেষে আসলে এমনও হয়, আবার শেষে আসলে এমনও হয়, এই যে ওই যে আইনের। এই জন্য যেহেতু একটু ঝামেলা আছে, এটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আইনের ব্যাপারে আরও কিছু মস্য করে, আইন আর গয়নে মস্য করে আমরা পুরা আমাদের যেই যুক্ত বর্ণগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ এক ক্লাসে নিয়ে আসবো, এবং ইনশাআল্লাহ আশা করি আগামী সামনে যে ক্লাস আছে আমাদের সেটার মধ্যে আমরা যুক্ত বর্ণ আমরা পুরোপুরি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কেমন? এবং আগামী সপ্তাহে আমাদের ক্লাস আসতেছে শনি রবি সোম, ওই সপ্তাহের মধ্যে আমরা ইনশাআল্লাহ যুক্ত বর্ণে যত ঝামেলা আছে যেভাবে আসুক আমরা ইনশাআল্লাহ চিনে শেষ করবো ইনশাআল্লাহ, কেমন? আপনাদের কি কষ্ট হইতেছে? তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তবে পরামর্শ হচ্ছে একটু, যেহেতু সপ্তাহ এখনও কিন্তু আরও 4 দিন বাকি, এই 4 দিনকে আমরা শুধু বসে বসে থাকবো, একটু নিজের একটু প্র্যাকটিস করব, এবং এগুলো আমরা কনসেপ্ট খুলে যারা পড়তে পারি না উভয়ে একটু খুলে আমরা একটু দেখবো, কেমন? নজর বুলাবো যে কোন কোন হরফটা আমি চিনতে পারতেছি, এটা হইলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।